নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একখানি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম প্রতিবিম্বিতা। শুনতে থাকুন আজকের গল্প প্রতিবিম্বিতা। 2 বছর আগে সদল বলে আর একবার এসেছিলাম। তখন এই পান্থনিবাস আবিষ্কারটা একটা বড় রকমের কৃতিত্ব গোছের মনে হয়েছিল। ছাপমারা স্বাস্থ্য পরিবর্তনের জায়গা, তার উপর সেও এক পুজোর মৌসুম। আগে থেকে ব্যবস্থা করে না এলে কোথাও জায়গা মেলা ভার। এক হোটেল থেকে আর এক হোটেলে হানা দিচ্ছিলাম। সঙ্গী সাথীরা বিরক্ত। সঙ্গে সকলেরই একটা করে বেডিং সুটকেস, সেগুলো ট্যাক্সিতে নিয়ে কাহা তো ঘোরা যায়। বন্ধুরা সব রাজার হোটেলের বাইরের বারান্দায় মালপত্র নিয়ে বসে গিয়েছিল। আমাকে বলেছিল, আস্তানা খুঁজে বার করো, তারপর নড়ব। আর পারি নে। আমার অবস্থা কাহিল খানিকটা। সর্দারি করে দলবল জুটিয়ে বলতে গেলে আমি সকলকে নিয়ে বেরিয়েছি, অতএব দায় আমার ছাড়া কার। বাইরে আসতে বুড়ো মতো এক সাইকেল রিক্সাওয়ালা বলল, অমুক হোটেলে যান না বাবু, জায়গা পেয়ে যাবেন। তার কথা মতো অমুক হোটেলে গেলে জায়গা পেতে পারি আমিও জানি। যতদূর জানি সেটাই সব থেকে বড় হোটেল ওখানকার। তার মাসুলও তেমনি, দিনে 25 টাকা শুনেছিলাম। আমাদের তোর বড় জোর দিনে 7-8 টাকা। মাথা নেড়ে তাকেই জিজ্ঞাসা করলাম, কম সমে আর কোথাও ভালো জায়গা মেলে না? একটু ভেবে সে বলল, এই সময় এ তল্লাটে আর ভালো জায়গা পাবেন না। তবে এক জায়গায় গিয়ে দেখতে পারেন, কিন্তু সে বড় দূরে, শহরের বাইরে। জায়গা পেলে অবশ্য থাকবেন অনেক ভালো। এখান থেকে ঢের ভালো খেতে পাবেন আর যত্ন আত্মীয় পাবেন। শহরের বাইরে শুনে আমার আগ্রহ বাড়ল। এই জায়গাটা এমন কিছু মনোরম তো নয়, ঘিঞ্জিও। ভালো খাওয়া দাওয়ার খবরটাও ফেলনা নয়। রিক্সাওয়ালার কাছ থেকে খবর নিয়ে জানলাম এক মহিলা পরিচালিত পান্থনিবাস, সেটা শহরের বাইরে, ক্রোশাড়াই পথ এখান থেকে। কপাল ঠুকে ওর রিক্সাতেই চেপে বসেছিলাম। শহর ছাড়িয়ে যত এগোচ্ছিলাম তত ভালো লাগছিল। বাঁধানো রাস্তা, দুদিকে বড় বড় ঝাউ, পাম, ইউক্যালিপটাস গাছের সারি, মাঝে মাঝে দুদিকে মহুয়ার জঙ্গল। কিছুকাল আগেও বাঘ ভালুকের উপদ্রবে এসব জায়গা খুব একটা নিরাপদ ছিল না শুনলাম। 2.5 নয়, পাক্কা 3 ক্রোশি পথ হবে। ছবির মতো একখানা বাড়ি, ঝকঝকে তকতকে, অদূরে পাহাড়, ঠান্ডা পরিবেশ, দেখেই ভালো লাগলো। রিক্সা দাঁড় করিয়ে রেখে আমি ভিতরে ঢুকলাম। প্রথমেই বাঁধানো উঠোন একটা, তার 3 দিক ঘিরে বেশ বড় বড় 3 সারি ঘর। সেগুলোর দিকে তাকিয়েই দমে গেলাম। একটাও খালি বলে মনে হলো না। কেউ কেউ দরজার কাছে আগন্তুক পর্যবেক্ষণ করল। তাদেরই একজনের কাছে শুনলাম, পান্থনিবাসের কর্ত্রী ভিতরের অর্থাৎ পিছনের অংশে থাকেন, সেখানেই তার আপিস ঘর। উঠোনের এক পাশ দিয়ে পিছনের দিকে যাওয়ার পথ, সেদিকে এগোতে মন্তব্য শুনলাম, ঘর তো মাত্র 7খানা, সবগুলোই অকুপায়েড, জায়গা পাবেন না বোধ হয়। অবশ্য দিন 3 মধ্যে 2 ঘর খালি হবার কথা। শুনে নিয়ে হতাশ হৃদয়েই ভিতরের অংশে এসে দাঁড়ালাম। হোটেলের মতো দারোয়ান টারোয়ান চোখে পড়ল না। ফিরে না গিয়ে কেন যে কর্ত্রী দেখার স্বাদ হলো জানি না। দ্বিধাগ্রস্ত বদনে সামনের ঘরে ঢুকে পড়লাম। প্রথম দর্শনে মনে ধরার মতো মুখ নয় কর্ত্রীর। রুখা তামাটে রং, চোখে নিকেলের চশমা, বিধবা, বয়স 55 থেকে 65 ভিতরে। সদা প্রসন্ন চেহারা নয়, টান ধরা রুক্ষ গোছের। আর যে শুনেই মাথা নাড়লেন। খালি ঘর নেই, দিন 3 বাদে খবর নেওয়া যেতে পারে। শোনাই ছিল। মিরস বদনে বললাম, 3 দিন ছেড়ে 3 ঘন্টার ধৈর্য নেই আর।
অনেক ঘুরেছি, বেশ ভালো লেগেছিল এখানে এসে। হোটেলের মতো নয়, নিজেদের বাড়ি ঘরের মতন আবহাওয়া। তিনি বললেন, বাড়ি ঘরই তো, হোটেলি চালের কোনো ব্যবস্থা আমি রাখিনি। আমার ধারণা এই কটা কথাই আরো মিষ্টি করে বলা যেত। আনুষ্ঠানিক শেষ চেষ্টা করে এবারে ওঠা যেতে পারে ভেবে আমি বললাম, দেখুন, 3টে দিনের জন্যে কোনো ব্যবস্থাই কি হতে পারে না? বড় মুশকিলে পড়ে গেছি আমরা। তারপর ঘর খালি হলে না হয় উঠে যেতাম। মুখের দিকে একটু চেয়ে থেকে মহিলা জিজ্ঞেস করলেন, আমরা কে? সঙ্গে মেয়ে ছেলে আছে? আগে না, আমার গুটি চারেক বন্ধু। নির্লিপ্ত মুখে তিনি বললেন, তাহলে আর কি করা যাবে? অর্থাৎ সঙ্গে মেয়ে ছেলে থাকলে কিছু করা বা যেত। মনে মনে একটা কটূক্তি করে উঠতে ইচ্ছে যাচ্ছিল। মহিলা তার এই আপিস ঘরটা ছেড়ে দিলেও আমরা 3টে দিন মাথা গুজে বাঁচি, তারপর তো ঘর খালি হয়ে যাচ্ছে। আমদামদা করে বলে ফেললাম, আগে মানে যারা আছেন, মানে আমরা কেউ ব্যাচিলর নই, তবে পরিবারবর্গ আনা হয়নি বটে। আমাদের বিপদ দেখে রিক্সাওয়ালাটা পর্যন্ত বলল, মাঝির পান্থনিবাসে চলুন, ঠিক জায়গা পেয়ে যাবেন। তাই সকলকে বসিয়ে রেখে ছুটে এসেছিলাম। কিন্তু এই বিনয়ের জবাবেও মহিলা রুক্ষ মূর্তি, আর তারপরে যে উক্তি করে অসন্তোষ জ্ঞাপন করলেন শুনে আমি হতচকিত। সকলেই বিবাহিত, আর বউগুলোকে বাড়িতে ফেলে রেখে নিজেরা ফুর্তি করতে বেরিয়ে পড়েছেন। কি যে বলি ভেবে পেলাম না, যেন মস্ত অপরাধ করেছি এবং তার কৈফিয়ত নেবার অধিকার আছে। বললাম, টাকা রোজগারের জন্যেই মাঝে মাঝে বেরিয়ে পড়তে হয়। সঙ্গে 2জন আর্টিস্ট আছেন, তাঁদেরও তাই, সেই জন্যেই হয়ে ওঠে না। আপনি কি করেন? এই মানে লিখি টিকি। কি লেখেন? হিসেবের খাতা? অর্থাৎ তা ভিন্ন এরকম বেরসিকার হয় কি করে? জবাব দিলাম, অনেকটা তাই। লেখার পরে কি পাবো না পাবো হিসেব করি। ধমকালেন একটু, আবার জিজ্ঞাসা করলেন, আপনি কি লেখেন? উপন্যাস, গল্প টল্প। এর পরের প্রশ্ন সম্পূর্ণ প্রত্যাশিত। কি নাম আপনার? অগত্যা নাম বললাম। লজ্জার কথা, ভদ্রমহিলার চোখে মুখে প্রায় অবিশ্বাসসূচক বিস্ময় দেখলাম। কয়েক পলক চেয়ে থেকে বলে উঠলেন, ও মা, আপনি? একেবারে তো ছেলে মানুষ। ও বেচারার মতো মাথা নাড়লাম। আমি বললাম, আগে হ্যাঁ, আপনি অনায়াসে আমার নাম ধরে ডাকতে পারেন। আপনি তো আমার মামাসির মতোই। মহিলার মুখের পরিবর্তনটুকুই আমার কাছে আশ্বাসের মতো। গাম্ভীর্য তরল হয়েছে, বিস্ময়ের সঙ্গে কৌতুক মিশেছে। কয়েক মুহূর্ত চুপচাপ চেয়ে থাকার পরে কিছু যেন মনে পড়ল। বললেন, আচ্ছা, রাগসর বইখানা শেষ পর্যন্ত ওই রকম বিচ্ছিরি ট্র্যাজেডি হলো কি করে? নায়ক নায়িকা শেষ পর্যন্ত যেভাবে কাছাকাছি হতে পেরেছিল, তাতে মিলন কি হতে পারত না? ত্রুটি শিকারের মুখ করে সবিনয়ে বললাম, আগে বইটা শিগগিরই নতুন সংস্করণ হবে, তাতে না হয় মিলন করে দেব কোনো। মহিলার 2 চোখ আমার মুখের উপর আর এক প্রস্ত থমকালো। তারপরেই বোঝা গেল তিনি আর যাই হন নির্বোধ নন, কারণ হঠাৎই হেসে ফেললেন তিনি। বললেন, দুষ্টুমিতে বেশ পাকা দেখছি, এই জন্যই অল্প বয়সে নাম করেছ না? অপ্রস্তুত একটু হলেও রীতিমতো আশান্বিত হয়ে উঠলাম। আমার প্রতি না হোক, লেখকের প্রতি করুণা হলেও হতে পারে। মিনিট 3 মধ্যে নিশ্চিন্ত একেবারে। একজন চাকরকে ডেকে আদেশ দিলেন, বাবুর জন্য চা আর জল খাবার নিয়ে আয়।
আমি বাধা দেবার উপক্রম করতেই তিনি থামিয়ে দিলেন। দাঁড়াও, ওর সঙ্গে কাজের কথা শেষ করতে দাও। 5 জন না বললে তোমরা? শোন, ঠাকুরকে বলে দে এই বেলা থেকে 5টি বাবু খাবেন, আর দিদিমণিদের ডেকে দিয়ে যা। শেষের নির্দেশও যে লেখকের সম্মানে বুঝতে দেরি হলো না। নির্দেশ নিয়ে লোকটা চলে যেতেই হৃষ্ট মুখে তিনি এদিকে ফিরলেন। মুহূর্তের দ্বিধা। তোমার 4 জন বন্ধুর মধ্যে 2 জন আর্টিস্ট, আর বাকি 2 জন? তাড়াতাড়ি জবাব দিলাম, আগে তারা কলেজের মাস্টার, খুব ভালো লোক। 2টি মেয়ে সসংকোচে ঘরে ঢুকল। একজনের বয়স 18-19, আর একজনের 21-22। মেয়ে 2টি বেশ সুশ্রী, স্বাস্থ্যবতী। তাদের মুখে সংকোচ আর বিস্ময়ের আঁচড় দেখে মনে হলো অপরিচিতের সামনে এরকম তলব পেয়ে অভ্যস্ত নয় খুব তারা। মহিলা জিজ্ঞাসা করলেন, একে চিনিস? বিলম্বিত মুখ করে সামান্য মাথা নাড়ল তারা। চেনার কৃতিত্ব একা তাঁর। মুখে সেই পরিতুষ্ট গাম্ভীর্যের পরিচয় দিলেন। শুধু তাই নয়, চেনার গভীরতা কত বেশি সেটা ওদের বোঝাবার জন্যই বললেন, আমার এই ওপাশের বড় হলঘরটা তোমাদের ছেড়ে দেব। একটা ঘরে 5 জনের অসুবিধা হবে হয়তো, তবে সঙ্গে কল বাথরুম সবই আছে। নেটওয়ার্কের খাটও আনিয়ে দেব কোনো। মাসির কাছে যখন এসেছ তখন কষ্ট করে থাকো কটা দিন। মেয়ে 2টির চোখে মুখে এবারে নির্ভেজাল বিস্ময়। তাড়াতাড়ি প্রণাম করতে এগিয়ে এলো তারা। বাধা দিতে চেষ্টা করেও পারা গেল না। তারা প্রণাম সারল। যথার্থ খুশির অভিব্যক্তি দেখলাম তাদের মুখে। মহিলা এবারে ওদের পরিচয় করিয়ে দিলেন। বড়টিকে দেখিয়ে বললেন, ওর নাম কমলা, মানে কুমু। আর ছোটটিকে দেখিয়ে বললেন, ওর নাম রমলা, রুমু। আমার ভাসুরের মেয়ে। বাবা নেই, মায়েরা বিয়ে থা করে পর হয়েছে। এই দুটোকে নিয়ে আমার হয়েছে জ্বালাতন। আমি অপ্রস্তুত, কিন্তু মেয়ে 2টো হাসছে। শেষের উক্তি গায়ে মাখল বলে মনে হলো না। আর ওদের তাজা হৃষ্টপুষ্ট চেহারা দেখে অনাদরে আছে বলে মনে হলো না। মহিলা আবার বললেন, ওরা তোমার বই পেলেই পড়ে, আর তোমার কথা খুবই বলে। হাসি মুখে বড় মেয়ে কুমু বলল, আমাদের থেকে কাকিমা বেশি পড়েন আর বেশি বলেন। পর মুহূর্তে আমি ভ্যাবাচাকা। মহিলার হঠাৎ তপ্ত মূর্তি আর তপ্ত কণ্ঠ। বলে উঠলেন, খুব হয়েছে, কাকিমাকে আর নিজেদের দলে জুড়তে হবে না। ওই নাটক নভেল পড়েই তো চালচলন বিগড়েছে। কানাই কি করছে? কানাই কি করছে দেখ, চা জল খাবার আনতে তো দিন কাবার করলো। মেয়েটা পালিয়ে যেন বাঁচল। মহিলার টান ধরা মূর্তি দেখে মাথায় ছিট আছে কিনা সন্দেহ হলো। তিনি আবার বললেন, লেখাপড়া শিখে ওই মেয়েটা তেঁদর হয়ে উঠেছে, সাহসও বেড়েছে খুব। এই মেয়েটা তবু এখনো পদের আছে। পদের মেয়ে অর্থাৎ ছোট মেয়ে রুমুর মুখখানায় লজ্জার আভা পড়লেও মলিন দেখালো। সদ্য পরিচিত লোকের সামনে দিদির প্রতি এই অকরুণ উক্তির ফলে ব্যথিত এবং বিড়ম্বিত। আমি সামাল দেবার জন্যেই তাড়াতাড়ি বলে ফেললাম, কেন, কুমুকেও তো বেশ ভালো মনে হলো আমার। না বললেই ভালো ছিল। প্রায় নিজের মাসির মতোই মহিলা ঝাঁঝিয়ে উঠলেন, থাক, তোমার আর ওর হয়ে ওকালতি করতে হবে না, আর জ্বালিয়েই খেলে। আমার মনে হলো ওই বড় মেয়েটার উপর মহিলার বিরূপ হবার বিশেষ কোনো কারণ আছে। বন্ধুবান্ধব নিয়ে সেই 2 বছর আগে মাসির আশ্রয়ে এসে উঠেছিলাম। মাসি বলছি কারণ গেলবারের সেই 15 দিনের মধ্যে সম্পর্কটা প্রায় অবিচ্ছেদ্য রকমের পাকা হয়ে গিয়েছিল। সদ্য পাওয়া বোনপুর ওপর মাসির টান দেখে বন্ধুরা অনেক রকম টিকা টিপ্পণীও করেছিল। তা সেই কদিনেই মাসির স্নেহ সিঞ্চনে আমিও ফাঁপড়ে পড়েছিলাম। তার সাহিত্য রসাস্বাদনের আগ্রহে আমাদের যথেচ্ছ বেড়ানো আর আড্ডা ব্যাহত হয়েছে।
কোন বইখানা কবে লেখা হয়েছে, কতদিন ধরে লেখা হয়েছে, সেই সব নায়ক নায়িকাদের চিন্তা মাথায় এলো কেমন করে, বাস্তবে সেই গোছের মেয়ে পুরুষ দেখা আছে কি না, ইত্যাদি ইত্যাদি। একটা জিনিস লক্ষ্য করেছি, তার বেশিরভাগ কৌতূহল মিলনান্তক উপন্যাসের ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েদের নিয়ে। আমার প্রাণান্ত অবস্থা এক একদিন। তিনি ডেকে পাঠালেই পালাবার ফিকির খুঁজতে হয়েছে। অথচ এমন অতিথি পরায়ণা মহিলাও কম দেখেছি। একদিনের জন্যেও আমাদের তিনি পান্থনিবাসের খদ্দের ভাবেননি। হোটেলের খাবার ছাড়াও দুবেলা কত রকমের যে খাবার করে খাইয়েছেন এই দুদিনে ঠিক নেই। ভদ্রমহিলার বাইরেটা যেমন রুক্ষ, ভেতরটা তেমন নয়। তবু তার বড় ভাসুরজি কমলার উপরে অনেক সময় অকরুণ মনে হয়েছে তাকে। তার সেই কদিনের মধ্যেই তার কারণটাও নিজেই বলেছেন গলগল করে। একটি ছেলের সঙ্গে প্রেম গঠিত ব্যাপার আবিষ্কার করেছেন তিনি। ছেলেটা মোটামুটি ভালোই এবং শিক্ষিত। বামুন হলেও তার মতো উঁচু দরের বামুন নয়, পান্ডা। তাতেও আপত্তি হতো না মাসির, কিন্তু সেই ছেলের পূর্বপুরুষদের কে নাকি অগ্রতানি বামুন ছিল। অতএব মাসি মেয়ের উপর ক্ষিপ্ত, সেই ছেলেটার উপরেও। ছেলেটাকে আগে কত স্নেহ করতেন, ভালোবাসেন মাসি। ভালো না মেশে পারেন কি করে? সুখদেবের নিজের ভাগ্নে যে। সুখদেব ভট্টাচার্যের সঙ্গে এই পান্থনিবাসেই আলাপ হয়েছে আমাদের। সেই ভদ্রলোক মাসির ছোট ভাইয়ের মতো। তার বাপের আশ্রিত ছিল ছেলেবেলায়। এখানে কন্ট্রাক্টারি করেন, অবস্থা ভালোই এখন। ভাগ্নেটি লেখাপড়া শিখে মামার সঙ্গে যোগ দিয়েছে। বিপদে আপদে সুখদেব ভট্টাচার্য এখন মাসির ডান হাতের মতোই। এই বিয়ে হতে পারে না, সে বিষয়ে এই ভদ্রলোকও একমত। কিন্তু চেষ্টা করেও ভাগ্নেকে তিনি সামলে উঠতে পারছেন না। অনেক শাসন করে ফল হয়নি। আমার ভাগ্নেকে তাড়াতেও পারেন না, ব্যবসা অচল হবে তাহলে। আমাকে যে ঘরের কথা শোনানো হয়েছে, মেয়ে দুটো টের পেয়েছে। কারণ ভদ্রমহিলা রেখে ঠেকে চেপে চেপে কথা বলেন না, যা বলেন গলা ছেড়েই বলেন। ওদিকের ঘর থেকে তাদের শুনতে না পাবার কথা নয়। কমলা তারপর থেকেই আমার ধারে কাছে ঘেঁষে না। এখানকার কলেজ থেকে সে বিএ পাশ করেছে, তাছাড়া বেশ বুদ্ধিবতীও মনে হয়। অতএব ওর জন্য আমার দুঃখই হয়েছিল। ওদের দুজনের সামনেই একদিন মহিলা বলে বসলেন, লেখাপড়া শেখানোটাই কাল হয়েছে আমার। তবে ওই মেয়েটা এখনো ভালো আছে। আমার এই বাড়িঘর যা কিছু সব ওই রুমুই পাবে। সুখদেবকে বলেছি কোনো উকিলকে দিয়ে সেই রকম একটা উইল করে আনতে। আমাকে এখনো কেউ চেনে না। কুমু তক্ষুনি প্রস্থান করেছে। রুমুর মুখখানা শুকনো। যাই হোক, সেই যাত্রায় 15 দিন থেকে কলকাতায় ফিরেছি। আসার আগে মাসির চোখের জল দেখব কিনা সেই ভয় ধরেছিল। বারবার করে তিনি ছেলে মেয়ে আর বউ নিয়ে আবার আসবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। পান্থনিবাসে আসার মতো আশা নয়। বৌমা তার মাসি শাশুড়ির কাছে আসবে, আর ছেলে মেয়েরা তাদের দিদুর কাছে। আমি তখনকার মতো প্রতিশ্রুতি দিয়েছিলুম। কিন্তু কলকাতায় এসেও যে নিয়মিত চিঠি পাবো তার, তা ভাবিনি। সে এমন অন্তরঙ্গ চিঠি যে আমার স্ত্রীটিরও সেই অদেখা মাসি শাশুড়ির সঙ্গে পত্রালাপ করতে হয়েছে। প্রতি চিঠিতেই মাসির আমন্ত্রণ। কোনো নতুন বই ছাপা হলে তাকে না পাঠাবার দরুন অনুযোগ। তার চিঠিতেই জেনেছি মাসির ঘোর অমতেই সেই পান্ডা ছেলের সঙ্গেই কমলার বিয়ে হয়ে গেছে। মন্দিরে পালিয়ে গিয়ে পুরুত দেখে বিয়ে করেছে। তারপর থেকে এখানে আর আসেনি, সুখদেবের কাছেই আছে। সুখদেবও খুবই অসন্তুষ্ট হলেও মাসির ভাসুরজি বলেই ফেলে দিতে পারেনি। মাসির মন্তব্য মুখে তিনি তার সমস্ত বিষয় আশয় থেকে বঞ্চিত করাই সাব্যস্ত করেছেন। সবই তিনি রুমুর নামে লেখাপড়া করে দিয়ে যাবেন। বেশ জানি চিঠির হাতের লেখাও রুমুরই, ওকে দিয়ে চিঠিপত্র লেখান তিনি। আমার ধারণা এই কথাগুলো লিখতে
ওর কষ্টই হয়েছে। 2 বছর বাদে এই আবার এলাম। বলা বাহুল্য, এবারে স্ত্রী আর ছেলে মেয়ে নিয়েই এসেছি। আর আত্মীয়ের মতোই ওই পান্থনিবাসে ভদ্রমহিলার অন্তঃপুরে স্থান পেয়েছি। মাসি যথার্থ খুশি। স্ত্রী আর ছেলেমেয়ের সঙ্গে একেবারে আপনজনের মতো ব্যবহার। আমার স্ত্রীকে দেখে চোখ নাকি জুড়িয়ে গেছে তার। বলে রাখি, স্ত্রীটি রূপসী তো নয়ই, তার ভাসুরজিদের মতো সুশ্রীও নয়। তবু রুমুর সামনে মাসি একেবারে লক্ষ্মীর মতো দেখলেন তাকে। এই 2 বছরে রমলার চেহারা আরো সুন্দর, আরো কমনীয় হয়েছে। ওকে এখন বেশ সুন্দরই বলা যায়। কিন্তু মুখখানা যেন ভারী শুকনো দেখলাম এবার এসে। শুধু তাই নয়, মাসির মেজাজও যেন আগের থেকেও 3 গুণ তিরিক্ষি। আর সত্য বর্তমানে ওই রমলাই যেন চক্ষু সুলতান। উঠতে বসতে তেতেই আছেন তার উপরে। যাবতীয় সমাচার কানে আসতে 3 দিনও লাগলো না। মাসির সরব ক্ষোভ থেকেই সব জানা গেছে। রমলাও সেই বড় বোনের রাস্তাতেই পা ফেলেছে। মাসির মতে কমলার থেকেও অনেক বড় রকমের গর্হিত ব্যাপারে জড়িয়ে পড়েছে। কারণ এবারের ছেলেটা বামুনও নয়। তার চাঁদ মুখ দেখেই মেয়ে একেবারে কাণ্ডজ্ঞান খুইয়ে বসেছে। দুধ কলা দিয়ে ঘরে কালসা পুষে এখন আর ভদ্রমহিলার মনস্তাপের অবধি নেই। রমলা নাকি তার কাকিমার মুখের উপরে স্পষ্টই জানিয়ে দিয়েছে সুশোভন সরকারকেই সে বিয়ে করবে। সুশোভন সরকার হলো রমলাদের কলেজের একজন তরুণ প্রফেসর। বছরখানেক আগে এখানকার কলেজে চাকরি নিয়ে এসেছে। তখন কোথাও জায়গা না পেয়ে এই পান্থনিবাসে এসে উঠেছিল। অমন সুশ্রী সুন্দর মুখ দেখেই মাসিরও মায়া হয়েছিল। তাই আদর যত্ন করে ঘরে ছেলেরই মতো করে রেখেছিলেন কটা দিন। কিন্তু তখন কি জানতেন এরকম সর্বনাশ করবার জন্য এসেছিল? মাসির মতে এসব মাস্টারকে ঝেঁটিয়ে কলেজ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। আরো খবর পেলাম রমলা যে বিষয়ে অনার্স পড়ে সেই বিষয়ে এক পেপারের মাস্টার সেই ছেলে। অতএব পড়াবার ফিকিরে 6 মাস ঘরের ছেলের মতোই বাড়িতে আনাগোনা করেছে। তারপর ওদের ভাব গতিক দেখে মাসি ধরে ফেলেছেন ব্যাপারখানা। সেদিন একলা পেয়ে রমলাকে বললাম, তোমার কাকিমার মেজাজ তো জানোই, তবু এই কাণ্ড করে বসলে। একটা আঘাতই সহ্য হয়নি। মুখ টিপে হেসে রমলা জবাব দিল, কেন, এইরকম কাণ্ডর কথা তো আপনি অনেক গল্পে লিখেছেন। কারোর মেজাজে একটা সাংঘাতিক কিছু বাধা হয়ে উঠতে পারেনি। এই 2 বছরে মেয়েটা অনেকখানি বদলেছে বটে। তবে এই সময় না এলেই বোধহয় ভালো ছিল। অশান্তিটা বেশ দ্রুত তালে ঘন হয়ে উঠেছে টের পাচ্ছি। সুখদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা হতে তিনি মুচকি হেসে বলেছেন, বেশ ভালো সময়ই এসেছেন। শিগগিরই জমাট নাটক দেখতে পাবেন আশা করা যাচ্ছে। তা আমার বাড়িতে একদিন পায়ের ধুলো দিন। আপনি এসেছেন শুনেই কমলা মা আপনার দেখা পাবার আশায় আছে। ওদিকে ভদ্রমহিলার তপ্ত মেজাজ আক্রোশে স্থির কঠিন হয়ে উঠেছে ক্রমশ। আর রমলা যেন সর্বক্ষণ এই বাড়িতে থেকেও নেই। আমাদের হয়েছে আরো মুশকিল। সত্যিকারের আত্মীয় জ্ঞানেই যেন ভদ্রমহিলা এক এক সময় আমাদের কাছে ভাসুরজির বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন। এপাশ ওপাশের ঘর থেকে রমলার কানে যাচ্ছে সবই। ফলে তার সামনে আমরা আবার অপ্রস্তুত। সেদিন রমলার সামনেই একটা কাণ্ড হয়ে গেল। তার কাকিমা একটা লম্বা বড় খাম নিয়ে উপরে উঠে এলেন। আমার দিকে খামটা বাড়িয়ে দিয়ে বললেন, আমার উইলের ড্রাফটটা একবার পড়ে দেখো তো, সব ঠিক আছে কিনা। সুখদেব এক উকিলকে দিয়ে করিয়ে এনেছে। তারও তো স্বার্থে ঘা পড়েছে। কোন রকম মার প্যাচ আছে কিনা ভালো করে পড়ে শোনাও দেখি। সঙ্গে সঙ্গেই রমলা উঠে যাচ্ছিল। তিনি ঝাঁঝিয়ে উঠলেন, যাচ্ছিস কেন? বসে শুনে যা,
তোদের বেইমানির জন্য কি ব্যবস্থা করলাম আমি। কি ব্যবস্থা করলে তো জানাই আছে। রমলা চলেই গেল। সেদিকে চেয়ে দু চোখে তাকে যেন ভস্ম করে দিলেন মহিলা। তারপর আমাদের দিকে ফিরে বলে উঠলেন, দেখলে দেমাগ, দেখলে? তোদের দেমাগ বার করছি আমি, দাঁড়া। নাও নাও, তুমি পড়ো। তার মেজাজের ভয়েই পড়তে হলো। সারমর্ম, তার অবর্তমানে তার এই বাড়িঘর এবং তার ব্যাংকের যাবতীয় টাকা কড়ি সব স্থানীয় হাসপাতালের সাহায্যার্থে সরকারের হেফাজতে চলে যাবে। এইসবের উপর তার কোনো আত্মীয়ের কিছুমাত্র দাবি থাকবে না। মনটা খারাপ হয়ে গেল, কিন্তু ভদ্রমহিলা যেরকম ক্ষিপ্ত হয়ে আছেন তাকে বোঝানোর চেষ্টা মিথ্যে। ওদিকে রমলাও হয়তো আমাকে শত্রুপক্ষ ভাবছে, পারতপক্ষে সেও সামনে আসে না। সেই দিনই সুখদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা হতে তিনি অনুযোগ করলেন, কই, আপনি তো এলেন না একবার। আমি বললাম, যাব। হ্যাঁ হ্যাঁ যাব, কিন্তু এদিকের অশান্তিটা কি ঠেকানো যায় না? উইলের ড্রাফট তো আপনি করিয়ে এনে দিয়েছেন শুনলাম। ভদ্রলোক হেসে বলে উঠলেন, অশান্তি ঠেকাবো কি করে? বিয়ে বন্ধ করে? খেপেছেন? নিজের ছেলেটা নেহাত ছোট, আর একটা ভাগ্নে টাগ্নে থাকলে ওই মেয়েটাকেও নির্ঘাত নিজের ঘরে নিয়ে আসতাম। এই গোছের হালকা উক্তি দুর্বোধ্য ঠেকল, ভালো লাগলো না। এর দিন তিনেক বাদে সকাল থেকে রমলাকে বাড়িতে দেখলাম না, বিকেলেও না, রাত্রিতেও না। সন্ধ্যার পর পুরনো চাকরটা চুপি চুপি জানালো, দিদিমণির আজ রেজিস্ট্রি বিয়ে হয়ে গেল। সেই রাতে মাসির সঙ্গে আর দেখাই হলো না। ঘর থেকেই বেরোননি তিনি। বাড়ির মধ্যে আমি এবং আমার স্ত্রী তটস্থ, ছেলে মেয়ে দুটো একেবারে চুপ। কিন্তু পরদিন ভদ্রমহিলার নির্লিপ্ততা দেখে আমাদের অবাক লাগলো একটু। নিয়মিত নিচে এসে পান্থনিবাসের তদারকে বসলেন। আমাদের সঙ্গেও সহজ স্বাভাবিকভাবেই কথাবার্তা কইলেন, যেন কিছুই হয়নি, কিছুই ঘটেনি। ভয়ানক খারাপ লাগছিল। দুপুরের দিকে চুপি চুপি বেরিয়ে চলে এলাম সুখদেব ভট্টাচার্যের বাড়িতে। রমলার খবরটা অন্তত তার কাছে পাওয়া যেতে পারে। রমলার খবর নয়, রমলাকেই সেখানে দেখে অবাক আমি। তার বরকেও দেখলাম, সত্যি চাঁদপানা ছেলে। হাসি মুখে কমলা রমলা এগিয়ে এসে প্রণাম করলো আমাকে, ওদের বরেরাও। আর সুখদেব ভট্টাচার্যের মুখে হাসি ধরে না। সেই দুপুরে জোর জবরদস্তি করে দাওয়ানো আদর আপ্যায়নের পরে আমাকে আড়ালে এনে ভদ্রলোক হেসে বললেন, আপনি মশাই অত ভাবনায় পড়েছেন কেন? খুশি বোধহয় সব থেকে বেশি আপনার ওই মাসিটি হয়েছেন, বুঝলেন? সে কি? ভদ্রলোক জোরে জোরে মাথা ঝাঁকালেন। ঠিকই বলছি, মাথা খারাপ আর কাকে বলে? ক্ষমাদি যা চেয়েছিলেন তাই হয়েছে। মহিলার নাম ক্ষমা। আমি অবাক। বলেন কি? না তো কি, আমার বেচারা ভাগ্নেটাকে দিনের পর দিন জামাই আদরে রেখে ব্যাপারখানাকে এগিয়ে দিলেন। তারপর সুশোভন সরকারকে তো বাড়ি থেকে ছাড়তেই চান না। সে কি আদর যত্নের ঘটা! রুমুকে বাড়ি এসে পড়ানোর ব্যবস্থা তো উনিই করেছিলেন বলে কয়ে। যা শুনছি আমি যেন ঠিক বুঝছি না। কি ব্যাপার বলুন তো? বিব্রত হাসি মুখ ভদ্রলোকের। কাউকে বলবেন না তো? আমি মাথা নাড়লাম, না বলবো না। এও এক ধরনের পাগলামি, বুঝলেন? ছেলেবেলা থেকে দেখে আসছি তোকে। নিজের বিয়ের আগে একজনকে খুব মনে ধরেছিল ক্ষমাদির, কিন্তু তার বাবা শাসিয়েছিলেন,
অবাধ্য হলে কেটে দুয়াতখানা করে ফেলবেন। ধরে বেঁধে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছিল ক্ষমাদির। সেই ক্ষোভই আর যায়নি মনে হয়। দুটো মেয়ের সামনে নিজেই টোপ ফেলেছেন, আর তারপর নিজেই খাঁড়া হাতে করে নিয়েছেন। ভয় ডর বিসর্জন দিয়ে নিজে যা পারেনি, এই মেয়েরা তা পারে কিনা দেখতে চান। এছাড়া আর কি হতে পারে বলুন? হতভম্বের মতোই আমি পান্থনিবাসে ফিরেছি। সুখদেব ভট্টাচার্যের কথা বিশ্বাস করব কি করব না ভেবে পাইনি। গল্পে উপন্যাসে বাধাবিঘ্ন উত্তীর্ণ ভালোবাসার মিলনান্তক পরিণামের প্রতি ভদ্রমহিলার প্রীতির ব্যাপারটা মনের তলায় উঁকি ঝুঁকি দিচ্ছে। তার ঘরে ঢুকে দেখি শয্যায় বসে কতগুলো কাগজ ছিঁড়ে কুটি কুটি করছেন তিনি। মুখখানা হাসি হাসি। আমাকে দেখে লজ্জা পেলেন যেন একটু। ডাকলেন, এসো, বেরিয়েছিলে বুঝি? কিছু একটা জবাব দিতে যাচ্ছিলাম, তার আগেই চোখ আটকালো তার হাতের দিকে। লক্ষ্য করে দেখি নিবিষ্ট মনে সেই উইলের খসড়াটা ছিঁড়ছেন তিনি। আমি বলে ফেললাম, ও কি? এক দফা থতমত খেলেন তিনি। তারপর আমার বিস্ময়ের কারণ বুঝে বিব্রত মুখে বললেন, মানে উইলের ড্রাফটটা ছিঁড়েই ফেললাম। করেই ফেললো যখন বিয়ে, কি আর করা যাবে? ভাবছি ওই বজ্জাত মেয়ে দুটোকে আর জামাই দুটোকে বাড়িতে ডেকে পাঠাই, কি বলো? নিজের অগোচরেই হাঁ করে মহিলাকে দেখছিলাম আমি। আত্মস্থ হওয়া মাত্রই সানন্দে বলে উঠলাম, খুব ভালো ভেবেছেন মাসিমা, খুব ভালো। এর থেকে ভালো আর কিছু হয় না। শেষ হলো আজকের গল্প। আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প প্রতিবিম্বিতা। বেশ অন্য ভাবনার নতুন ধরনের একটি গল্প। কেমন লাগলো আজকের গল্পটি? আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত আমার সাথে মতামত বিনিময় করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের মতামত প্রতিনিয়ত আমাকে অনেক উৎসাহ দেয়, অনেক ভালো লাগা, অনেক অনুপ্রেরণা যোগায়। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। আর যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। ও হ্যাঁ, নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন, কারণ প্রতিদিনই আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।